নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদের। প্রথমেই বলে রাখি, আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম হবে। আপনারা কেউ খারাপ মনোভাব নিয়ে গল্পটি শুনবেন না। এটি একটি শিক্ষণীয় গল্প। বিশেষ করে যে চাইল্ড অ্যাবিউসের ব্যাপারটা ঘটে, আমরা শিশুদের থেকে অনেকে লোকাই যে তাদের কি কি বিষয়ে প্রতিরক্ষা করার দরকার। সেই বিষয়ে একজন লেখিকা দোলনা বড়ুয়া তৃষা তার গল্পটি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং সমাজের সকল মানুষের মধ্যে কিছু শিক্ষা বিতরণ করেছে। তিনি যদি তার লেখায় এই ভাব সম্প্রসারণ করতে পারে, তাহলে আমরা গল্পটি পড়ে সকল দর্শকের কাছে কিছু শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতে পারি। তাতে আশা করি আমার গল্প পাঠের উদ্দেশ্য সফল হবে আপনাদের কাছে। কি রে মনি, চকলেট খাবি? আয় আয়, কোলে আয়। কোলে বসে চকলেট খেতে শুরু করার আগেই নিতাই কাকার হাতটা আমার ফ্রকের ভিতর ঢুকে গেল। কিছু না থাকা আমার বুকে হাত বুলাতো, হঠাৎ করে চেপে ধরতো। ওনার কেমন লাগতো জানতাম না, আমার খুব খারাপ লাগতো। আমার হাফ প্যান্ট পরা ফর্সা পাগুলোতে হাত বুলাতো মনের সুখে। আমি উঠে যেতে চাইলে আমার কোমর ধরে সামনে পিছনে এগোতো। বুঝতাম না তখন, উঠে দৌড় দিতাম। তখন উনি চিৎকার করে বলতো, কি রে মেয়ে, পড়তে বসতে বলেছি তাই পালাচ্ছিস? মাকে বলেছিলাম, কাকা পচা। মা বলতো, না পড়ার ফোন দিই না সব। প্রায় আসতো নিতাই কাকা। মাঝে মধ্যে টিভি দেখার সময়ও কোলে নিত। প্রতিবার এমন করত। আমি আর যেতাম না। একদিন আর এলো না। দিদিমণিটার বিয়ে হয়ে গেল। দাদার বন্ধু অভি, সেই দাদা আমাকে পড়াতে আসতো। তখন আমি ক্লাস 5-এ। পড়া না পারলে বেত দিয়ে মারত না, আমার হাত ধরে চামড়া টান দিত। কখনো কখনো পিঠে হাত দিত। মাকে বলেছিলাম, উনি খুব মারে, ব্যথা পাই। মা বলল, পড়া না শিখলে মারবে না, তাও তো বেত দিয়ে মারে না। মা যখন বলল, তোমার ছাত্রী তো বিচার দেয়, তখন অবিদা বলেছিল, আচ্ছা আমি কোলে নিয়ে পড়াবো। কোলে বসেই ছিল সেদিন। এক হাতে অঙ্ক করাচ্ছিল, অন্য হাত দিয়ে আমার প্যান্টের ভিতর কি যেন খুঁজে চলছিল। হঠাৎ ভীষণ রকম ব্যথা পেয়েছিলাম। এরপরও কয়েকবার করেছিল। এরপর থেকে আমি সে আসলে বাথরুমে বসে থাকতাম। মারতে মারতে মা একদিন মুখের রক্ত বের করে দিয়েছিল। তাও বসিনি। বাবা বলেছিল, আর পড়তে হবে না ওর কাছে, স্কুলের কোচিংয়ে দিয়ে দাও। মলির সাথে স্কুলে যেতাম। ওর বাবা মাঝে মধ্যে আমাদের দিয়ে আসতো, মাঝে মধ্যে মা যেত। সেদিন ঘরে অনেক কাজ ছিল, তাই আমার জ্যাঠতুতো দাদা সে গেল আমাকে স্কুল থেকে আনতে, আর আসার সময় কিছু চারা গাছ নিয়ে আসতে ওর নার্সারি থেকে। স্কুল শেষে নার্সারিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। ঠিক দুপুরবেলা, তখন রোদে ঝিমঝিম। আমাকে তার কোলে 5 কোলা করে শুয়ে আমার স্কুলে ওড়না সরিয়ে মুখ লাগাচ্ছিল। আমার গা গুলি আসছিল, তার চেয়েও বেশি দম বন্ধ হয়ে আসছিল। বলেছিল, আমি যদি কাউকে বলি আমাকে সবাই বকা দেবে, মারবে। আমি তো জানতাম না, কেউ শেখায়নি। কেউ বলেনি যে বকাটা সবাই ওকে দিত যদি বলতে পারতাম। আমার দোষ কিছুই ছিল না। ঘরে ফিরে সেদিন 6 বালতি পানি ঢেলেছিলাম গায়ে। বুঝিনি হঠাৎ জ্বর ছাড়াও গা থেকে গরম বের হচ্ছিল কেন। আমি আর কোনোদিন কারোর সাথে একা কোথাও যাইনি। তন্নি দিদির বিয়ের আগের দিন সারাদিন খেলে ধুলে রাতে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সবাই তো ব্যস্ত, একটা খাটে একাই ঘুমিয়ে পড়েছিলাম। রাতের বেলা আমার ঠোঁটে ফাটা ঠোঁট লাগছিল। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমার পেটে বুকে ঠান্ডা বাতাস লাগছিল। সকালে উঠে দেখি সবার প্রিয় ভদ্র দাদাটা ঘুমাচ্ছে। আমি বললাম, কাল তুমি আমার ঠোঁটে ঠোঁট লাগিয়েছ কেন? সে এসে বলল, কি বলিস পিচ্ছি মেয়ে, আমার খাটে ঘুমিয়ে পড়েছিস, তোকে তুলতেও পারছিলাম না, তাই তো পাশে শুয়েছি। তুই সারা রাত হাত পা ছড়িয়ে ঘুমিয়েছিস, তোর জন্য আমি ঘুমাতে পারিনি। দিনের বেলা দাদাটা আমার দিকে আর ফিরেও তাকায়নি। আমিও ভেবেছিলাম আমি ভুল করেছি। এখন বুঝি আমি ঠিক বুঝেছিলাম, কিন্তু তখনও আমার শরীর বলতে তেমন কিছুই ছিল না। কিন্তু আমাকে আমার মা কখনো বলেনি এই সব জায়গায় হাত দিলে কেউ যেন তাকে বলে দেয়, বকা দেয়, চিৎকার করি। আমি একটাই মনে করতাম,
বললে মনে হয় আমায় বকবে। যখন শরীর বলতে কিছুই ছিল না, তখন যেসব ঘটনা ঘটে তা আজও আমার মনে আছে। না জানি আরো কত কিছু মনে নেই, বুঝি না। আর যখন মেয়ের শরীর হয়ে উঠেছিল, তা যদি মনে করতে যাই, হয়তো দম বন্ধ হয়ে মারাই যাব। বলতে বলতে থরথর করে কাঁপছিল অবনী। আমি নিজেও কাঁপছিলাম। পাগুলো অনবরত নড়ে যাচ্ছিল, হাতটা ঝিম ধরে গেছে, আর গলার মধ্যে কেউ যেন একটা কিছু দলা পাকিয়ে মাঝ বরাবর বসিয়ে দিয়েছে আমার। অবনী বসে আছে আমার বাসায় করা চেম্বারে। আমি আর আমার স্বামী একসাথে ল কলেজ থেকে পাশ করেছি, একসাথে চেম্বার করেছি। এখনো বেবি হওয়ায় আমি কম যাই। আজ অবনী এলো আমার সাথে কথা বলার জন্য। আমি ওর দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলাম। ও দম নিয়ে আবার বলতে শুরু করলো, একসময় সব বুঝতে শিখেছি, তাও শিখিনি প্রতিবাদ করা, কারণ কেউ পাশে দাঁড়িয়ে বলেনি তোমার কোনো দোষ নেই। একসময় বাঁচিয়ে চলতে শিখে গেলাম। বিয়ে হলো, একটা মেয়ে হলো, ওর নাম অবন্তী। যখন 2 বছর বয়স, তখন থেকে আমি ওকে শিখিয়েছি এইসব জায়গায় যেন কাউকে হাত দিতে না দেয়। কেউ দিলেও যেন সাথে সাথে বড় করে চিৎকার করে আমায় বলে দেয়। আমার মেয়ের এই অভ্যাসে বিরক্ত ছিল সবাই। ওর বাবা, দাদু, দাদা, কাকা কেউ ভুলবশত ধরলেও ও চিৎকার করত। সবাই আমাকে বলতো আমি নাকি মেয়েকে বেয়াদ্দপ বানাচ্ছি। আমি চুপ থাকতাম না, বলতাম আমার মেয়ে বেশ করেছে। ওকে প্রতিবার আমি চকলেট দিতাম সৎ সাহসের জন্য। বিব্রতকর পরিস্থিতি এড়াতে পরিচিত সবাই আমার মেয়ে এড়িয়ে চলত, তাও কারোর সাথে একা দিতাম না। মনে হতো আমি যেসব জঘন্য ব্যাপার সহ্য করেছি, আমার বাচ্চা যেন না করে। ও বয়স এখন 6। আমার মেয়েটার ভারী শরীর, বেশ ফর্সা, আদুরে, তাই পরিচিতরা ছুঁয়ে দিতে চাইলে ওর চিৎকারও যখন কাজ দিত না, তখন শিখিয়েছি কামড় দিতে। আমি জানি আমি কি করছি, খারাপ কিছু শেখাচ্ছি আমার মনে হয়নি। আসলে আমি যা করতে চেয়েও পারিনি সেটা শিখিয়েছি। একবার স্কুলের টিচারকে কামড়ে দিয়েছিল। বিচার এসেছিল আমার মেয়ে ভয়ঙ্কর বেয়াদব। আমি আমার মেয়ের পাশে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করেছি, আপনি কেন ওর প্রাইভেট পার্টে হাত দিয়েছেন? উনি স্বীকার করেনি। তবে উনি আমার মেয়ের ধারে কাছে আসেনি। আর আমার মেয়ের জন্মদিনের উৎসব করছিলাম। আমার মেয়েকে সবাই আদর করছিল। ও কারো কোলে ওঠে না, তাও আমাদের এক আত্মীয়, বয়সে 50-এর কাছাকাছি, বেশ নামি দামি লোক। আমি অন্যদের খাওয়াতে ব্যস্ত ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি। আমি গিয়ে দেখি সে লোকটা কানে হাত দিয়ে বসে আছে, সারা গায়ে রক্তে গড়াগড়ি খাচ্ছে। রক্ত লেগে আছে অবন্তীর গালেও, যেন ঠিক মা কালী। সবাই আমাকে শোনাচ্ছিল কথা, কি বিয়াদব মেয়ে বানিয়েছে। আগেই বলেছি এই মেয়ে একদিন সর্বনাশ করবে। এমন মা যে খারাপ শেখায় সে কেমনে আদব কায়দা জানাবে। আমি সবাইকে চুপ করিয়ে অবন্তীকে কোলে নিলাম। অবন্তীকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মা, উনি আমার প্রাইভেট পার্টসে হাত দিচ্ছিল বারবার। একরত্তি মেয়ে, কি মিথ্যে কথা রে বাবা। আমার মেয়ে এখনো মিথ্যে বলা শেখেনি। আপনি বলেছেন আমার মেয়ে কান ছিঁড়ছে, আমি হলে অন্য কিছু ছিঁড়ে দিতাম। উনি আরো অনেক কথা বললেন, আমাকে দেখে নেবে বললেন। সেদিন আমার সারা জীবনের জমে থাকা রাগ, ক্ষোভ, বলতে না পারা কষ্ট, সয়ে যাওয়া সেসব অত্যাচারগুলো যেন কাঁপতে শুরু করলো। আমি অবন্তীকে ধরে বসেছিলাম। এতক্ষণ সাহসী ভঙ্গিতে থাকলেও ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে আমার ভিতরেও। স্বপন চৌধুরী নানাভাবে আমাদের হেনস্থা করতে থাকে। উনি মানহানির মামলা করবে বলল, তাই আমি ঠিক করেছি আমি শিশু যৌনপীড়নের মামলা করব। উকিল অনেক পেলেও তাদের প্রশ্নের বাণে আমি যেন কুঁকড়ে যাচ্ছি। আমার ছোট্ট মেয়েটা কিভাবে ফেস করবে? আশা যখন ছেড়েই দিলাম, তখন আমার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে এলো। এসে বুঝলাম ঠিক জায়গায় এসেছি। তুমি লড়বে তো জয়া? তখন আমার 2.5 বছরের মেয়ে লাবণ্য ছোট্ট বলটা ছুঁড়ে মারলো এই রুমে। ঝুনঝুন শব্দে ছুটে এলো। আমাদের কথায় যেন বিরতি পড়ল। সে আমার কাছে এসে কোলে উঠে বসল, হাতে তার প্রিয় পুতুলটা। আমি মেয়েকে বুকে চেপে বললাম, অবশ্যই লড়বে। এটা তো শুধু তোমার নয়, আমারও লড়াই। নারী ও শিশু নির্যাতন 2000 সালের 8 নম্বর আইনে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে
তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাহার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা কোনো নারীর শ্লীলতা হানি করেন, তাহা হইলে তাহার এই কাজ হইবে যৌনপীড়ন, এবং তজ্জন্য উক্ত ব্যক্তি অনধিক 10 বৎসর কিন্তু অনূন্য 3 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। এমন আইনের ভিত্তিতে লড়াই শুরু করলেও, লড়াই বললে তো আর লড়াই হয় না, মুখের কথা কেস হলেও জেতা তো আর যায় না। সিনেমার মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে লম্বা লম্বা ইমোশনাল কথা তো আর বাস্তবে বলা যায় না। মাসের পর মাস ঘুরে যখন একটা ডেট পড়ে, তখন আসামি আসে না, সে ফাইন দিয়েই পার। কখনো এলেও তার পক্ষে উকিলের কথায় অবন্তীর কোনো কথাই বের হয় না। কোথায় ধরেছিল, কিভাবে ধরেছিল, কেউ কি দেখেছিল, ব্যথা পেয়েছিল, এত মানুষের মধ্যে কিভাবে হতে পারে, কেন তুমি কামড় দিয়েছ কেন? অবন্তী এক প্রশ্নের উত্তর দিতে দিতে নিজেই গুলিয়ে ফেলে। তার উপরও ফ্যামিলিতে নানান জনের নানান কথা। সে উকিল দাদাকে জিজ্ঞেস করেছিল, আপনার মেয়ে নেই? উনি তাচ্ছিল হাসি দিয়ে বললেন, এইসব ইমোশন সিনেমায় চলে, আমার 2টা ছেলে। আমরা জানতাম আমরা হেরে যাচ্ছি। আর্থিকভাবে পাচ্ছিল না কোনো সাহায্য অবনী। আমি 1-2 বার ফিনা নিলেও নিতে তো হয়েছে ওর জোরাজুরিতে। বছরখানিক চলার পর আমরা প্রথমে কষ্ট পেতাম, রাগ হতো, এরপর খুব জমিয়েছি, এরপর কেমন যেন শান্ত হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম। স্বপন চৌধুরী মানহানির মামলা করল, সেটা রায় এলো দ্রুত। গুনতে হলো জরিমানা 50,000 টাকা অবন্তীকে। আমরা জানতাম এমন কিছু একটা হবে। অনেক চেষ্টা করেও, হাল ছেড়ে না দিয়েও ফাঁক ফোকরে বেরিয়ে এলো। শেষ দিন, আমাদের শেষ দেখা এই আদালত চত্বরে। 2 জনে মিলে কফি খাচ্ছিলাম। আকাশে আজ ঝকঝকে নীল আকাশে সাদা মেঘ। ক্যাফেটাতে বাইরে বসে খাওয়া হয়। সামনে চলছিল একটা শপিং মলে বিরাট ডিসকাউন্টের সেল। বেবি ড্রেস, ডল, টয়, 2 জনেই সেদিকে তাকিয়ে রইলাম। এর পাশে ছোট্ট একটা ডিপার্টমেন্টাল স্টোরে সবুজ প্যাকেট করে ঝুলছে ছুরি, পেপার কাটার। দোকানদার ধুলো ছাড়ছে কাপড় দিয়ে। আমরা 2 জন তাকিয়ে আছি। উঠে দাঁড়ালাম 2 জন। চলো, পরের বারের ক্ষতিপূরণ যেন বড় অ্যামাউন্টের দিতে হয়, সে ব্যবস্থা করি। শেষ হলো আজকের গল্প চাইল্ড অ্যাবিউজ। কলমে দোলনা বড়ুয়া তৃষা।